Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome everyone to our session on how to prepare medically for your upcoming trip for Hajj. And first off, I would like to thank Dr. Shamshad Begum for joining us today and guiding us through this process. And with that, I would like the brother Mahfouz Bayan to actually come and introduce her so we can get started with this session. Assalamu. Thank you so much, Harun Bhai, for your help. Jazakallah khairan. ব্রাদার সিস্টার, আমাদের আমরা ফরচুনেট এবং লাকি যে আমরা ডক্টর শামশাদ বেগম ওনাকে পেয়েছি ভেরি শর্ট নোটিসে। আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত ব্যস্ত থাকেন। ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্র্যাকটিসিং মেডিসিন। লাস্ট 30 বছর ধরে উনি সাউথ ফ্লোরিডাতে প্র্যাকটিস করছেন। উনি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হচ্ছে জেএফকে হসপিটাল আর মেডিকেল ডিরেক্টর অ্যাট হ্যামলিন নার্সিং অ্যান্ড রিহাব। সো উনি আপনাদের যতগুলো প্রশ্ন থাকে যে কোনো ধরনের, ইভেন তো মহিলারা তারাও যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারবেন। তো আমাদের প্রেজেন্টেশনটা আমরা শর্ট করে, যদি অনেক বড় স্লাইড, বাট আমরা কুইক করে কোশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব দ্রুত ইনশাআল্লাহ। সো ডক্টর শামশাদ, গো হেড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যায় আন্টি, গো হেড। Okay, give me a second. Next slide. Okay, ইংলিশে বলা যাবে? আপনি ইংলিশ, এই সেশনটা হচ্ছে বাংলায়। বাংলায় অসুবিধা নেই, ঠিক আছে। আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই স্লাইডগুলো আন্টি, আমি স্লাইডগুলো একটু চাই যেখানে মেডিকেলের হবে। আমি স্লাইডগুলো পেয়েছি, আর করতে হবে না। তো ইন্ট্রোডাকশন হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সৌভাগ্য যে এবার হজে যাওয়ার সৌভাগ্য হয়েছে আমাদের। তো এটা একটা আসলে জার্নি। ইট ইনভলভস ইন্টেন্স ফিজিক্যাল এফোর্ট। আর ওখানে অনেক মানুষ থাকবে, অলমোস্ট 1.5 to 2 million। সো অ্যান্ড ওয়েদার তো হট, এই জন্য আমাদেরকে একটু আগে ভাগে একটু প্রিপারেশন নিতে হবে। হজে যাওয়ার আগে আমাদের আর মাত্র 3 সপ্তাহ বাকি আছে। তো এই 3 সপ্তাহের মধ্যে প্রত্যেকদিন ডেইলি একটু এক্সারসাইজ করতে হবে, জাস্ট ডেইলি ওয়াকিং করতে হবে, যেহেতু ওখানে আমাদের ওয়াকিং অনেক বেশি। তো যাতে এখন থেকে আমরা যদি হাঁটা শুরু করি, তাহলে আমাদের যে ফ্যাটিক আর টায়ার্ড ডিহাইড্রেশন হবে, সেটা থেকে আমরা একটু ফিজিক্যালি কোপ করার স্কোপটা বাড়বে। আর একটু হেলথি থাকা যাবে। আমাদের স্টেমিনা, এন্ডিউরেন্স আর মোবিলিটিটা বাড়বে। তো এটা করার জন্য আমাদের প্রত্যেকদিন 5 থেকে 15 মাইল ডেইলি, হজের মধ্যে 5 থেকে 5 to 15 মিনিট হাঁটতে হবে। তো যে জন্য আমাদেরকে এখন থেকে একটু ডেইলি হেঁটে বডিটাকে ফিট করা দরকার আছে। অনেক সময় ক্লাইম্বিং আছে, চাপা মারবার যে পাহাড়ে হাঁটা আছে, তারপরে তাওয়াফ করতে যে অনেক ক্রাউডের ভিতরে তাওয়াফ করতে হবে। এসব কারণে আমাদেরকে এখনই প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটাহাঁটি করে বডিটাকে ফিট করতে হবে। প্রথমে হয়তো 10-15 মিনিট থেকে 20 মিনিট হাঁটলেন, তারপর আস্তে আস্তে বাড়াইয়া 30 মিনিটস to 60 মিনিটস ডেইলি হাঁটা উচিত। তারপরে যে স্যান্ডেলটা ওখানে পরার জন্য পরিকল্পনা থাকবে, সেটা এখন থেকে পরে প্র্যাকটিস করতে হবে, যাতে নতুন স্যান্ডেলের ইনজুরিটা না হয়ে পায়। আর কিছু কোর স্ট্রেংথ, কার্ডিওভাস্কুলার ফিটনেস, যে ট্রেডমিলে হাঁটা, লেগ স্ট্রেংথেনিং, এসব এক্সারসাইজ করে মাসলগুলোকে একটু ট্রেন করে রাখতে হবে। আর যাওয়ার আগে সব টোনেল ট্রিম করতে হবে। তারপরে পায়ে কোনো ছ্যাপিং বা ইয়ে থাকলে এগুলো একটু আগে ভাগে ট্রিটমেন্ট করে, ভ্যাসলিন লাগিয়ে বা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগিয়ে পাটাকে যত্ন করতে হবে। আর সেকেন্ড, এটার পরে আসতেছে যে বিফোর ইউ গো, সবাই যেন একটা ডাক্তারের ভিজিট নেয়। যাদের ক্রনিক কন্ডিশন আছে, সবাই ডাক্তারের সাথে একটু আলোচনা করলেন। 4 থেকে 8 সপ্তাহ আগে ডাক্তারের ভিজিট নিয়ে ভ্যাকসিনেশন সম্পর্কে ভ্যাকসিনেশনটা আপডেট করতে হবে। যাদের ক্রনিক হেলথ কন্ডিশন আছে, লাইক ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কিডনি প্রবলেম, তাদেরকে সব ওষুধগুলো এনাফ পর্যাপ্ত পরিমাণে রিফিল করে নিয়ে ভালোভাবে প্যাক করে নিতে হবে, যাতে ওখানে গিয়ে কোনো সমস্যা না হয় বা হারিয়ে না যায়। একটা ফার্স্ট এড বক্সের মতো নিলে ভালো হবে, যেখানে কিছু ইমার্জেন্সি মেডিসিন থাকবে। ওটা নিয়ে আমি পরে আসতেছি। তারপরে যাদের পায়ে ক্র্যাক আছে বা হাঁটতে প্রবলেম হয়, তাদের হুইল চেয়ার নেওয়া দরকার।
যাওয়ার এই ৩ সপ্তাহের মধ্যে আমাদেরকে ভালোভাবে খাওয়া-দাওয়া করে, ভালোভাবে যত্ন করে এক্সারসাইজ করে, ভালো করে রেস্ট নিয়ে বডিটাকে রেডি করতে হবে। এনাফ হাইড্রেশন থাকতে হবে। ভ্যাকসিনেশন নিয়ে যেটা দরকার আসলে আগে একটু আলোচনা করেছে মাহবুব ভাই। তো মেনিনজাইটিস ভ্যাকসিনটা I don't think it's mandatory, বাট যদি ওরা চায় তাহলে থাকলে সুবিধা হয়। মেনিনজাইটিস ভ্যাকসিন নেওয়ার পরে ডাক্তার একটা সার্টিফিকেট দোকানে মেনিনজাইটিস ভ্যাকসিনের কোড নাম্বারটা থাকতে হয়। যে এই নাম্বারে হ্যাঁ, একটু স্টপ করতে হবে। meningitis is a mandatory. Without meningitis they cannot allow you. They ও don't এটা check. ম্যান্ডেটরি? হ্যাঁ, ওকে, তারা চেক করবে না। যদি চেক করে they can আচ্ছা, refuse to enter. আচ্ছা। Must. তো ওটা মেনিনজাইটিস ভ্যাকসিনটা at least 10 days বিফোর নেওয়া ভালো, যাতে বডিতে ইমিউনিটি ডেভেলপ করতে পারে যাওয়ার আগেই। আর একটা সার্টিফিকেট নিতে হয় ডাক্তারের কাছ থেকে, মেনিনজাইটিস ভ্যাকসিনটার একটা কোড নাম্বার থাকে ওটা সহ। তাইলে এটা ভ্যালিড হয়। যে কোড নাম্বারটা যদি না থাকে ওরা ওটা ইয়ে করে না, ওটা অ্যাকসেপ্ট করে না। ভ্যাকসিনেশনের বোতলে যে নাম্বারটা থাকে সেটা থাকতে হয়, যেটা সার্টিফিকেট ডাক্তার দিবে সেটাতে। আর কোভিড ভ্যাকসিনটা নেওয়া ভালো। কোভিড এখন হয় না যে তা না, কিন্তু লেস সিভিয়ার। আর যাদের প্রত্যেক বছর ফ্লু হয় তাদের ফ্লু ভ্যাকসিন ম্যান্ডেটরি নেওয়া ভালো, কারণ ওখানে এত বেশি ক্রাউড, এত বেশি মানুষের স্নেজিং, কফিং, ব্রিদিং, ব্যাকটেরিয়াটা থাকে বাতাসে, যে জন্য ফ্লু ভ্যাকসিনটা নেওয়া খুবই ভালো। আর বাকি যেগুলো ভ্যাকসিন, এগুলো ফিভার, পলিওমাইটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ভ্যাকসিন, এগুলো এখানে আমরা যারা আমেরিকাতে আছি তাদের জন্য খুব বেশি দরকার হয় না। বাট কারো যদি ডায়াবেটিস থাকে, কিডনি প্রবলেম থাকে, হার্টের প্রবলেম থাকে, তাদের নিউমোকক্কাল ভ্যাকসিন ম্যান্ডেটরি এবং ফ্লু ভ্যাকসিন ম্যান্ডেটরি। কারণ এই দুটা না হলে ওরা ওখানে যদি ফ্লু আর ইয়ে হয়, নিউমোনিয়া হয়, দেন উড বি লাইক এ ডিজাস্টার। ওরা খুব সিভিয়ার হবে এবং হসপিটালে চলে যেতে হতে পারে। এই জন্য যাদের হাই রিস্ক আছে, ক্রনিক কন্ডিশন আছে, তাদের ভ্যাকসিনগুলো নিয়ে নেওয়া ভালো। আর বাকি ভ্যাকসিন যেগুলো, যেমন টিটানাস, ডিপথেরিয়া, পোলিও, মিজলস, এগুলো নিতে পারলে ভালো, বাট ইটস নট ম্যান্ডেটরি। যেহেতু এখানে ক্রাউডিং থাকে, ওয়েদারটা হাই হিট থাকে, আর অনেক বেশি ক্রাউডের জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ওয়াটার অ্যান্ড এয়ার কন্টামিনেটেড ওষুধগুলো হওয়ার সম্ভাবনা থাকে, ডায়রিয়া, তারপর ইনসেক্ট বাইট, আপার রেসপিরেটরি ইনফেকশন, গ্যাস্ট্রোএন্টারাইটিস, হেপাটাইটিস, হিট ইস্যুস, হিট স্ট্রোক, এগুলো হওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায় যে ক্রাউডের জন্য। আর হিটের জন্য আর হচ্ছে অনেক হাঁটাহাঁটি করার জন্য মানুষ ফ্যাটিক ফিল করে, ডিহাইড্রেশন ফিল করে। এই জন্য অল্প অল্প পরিমাণ পানি ঘন ঘন খাওয়া উচিত, এভরি 20-30 মিনিটস। বাট খুব বেশি পানি খেলে আবার বাথরুমে দৌড়াতে হবে, সেটাও খেয়াল রাখতে হবে। আর ডেইলি আসলে 1 লিটার হলেই হয়, এর বেশি খেলে কিন্তু বাথরুমে ঘন ঘন যেতে হয়, তখন আবার একটু ইন্টারাপ্ট হয়ে যায়। তবে যখনই মুখ শুকায় যাবে বা অনেক ঘাম হবে, তখন কিন্তু ভালো করে হাইড্রেট করতে হবে বডিকে। রেগুলার ওখানে তো জমজম ওয়াটার সবখানে, জমজম ওয়াটার, প্লেন ওয়াটার অথবা ইলেকট্রোলাইটস ওয়াটার লাইক গ্যাটোরেট অথবা জুস, এগুলা খাওয়া ভালো। বেশি কফি টি বেশি না খাওয়া বেটার, কারণ এটাতে বেশি ডায়ুরেসিস হয়, বাথরুমে ঘন ঘন যেতে হয়। সেই জন্য এটা অ্যাভয়েড করা ভালো। আর যখন বাথরুমে যাবেন, ইউরিন কালারটা যদি লাইট ইয়েলো থাকে তাহলে বলবেন যে আপনি গুড হাইড্রেশন। আর যদি ইউরিন কালারটা ভেরি ডার্ক ইয়েলো হয় এবং কনসেন্ট্রেটেড হয়, অল্প পরিমাণ হয়, তখন বুঝবেন যে আপনার ডিহাইড্রেশন হচ্ছে। তো এই জন্য তখন একটু বেশি করে পানি খেয়ে হাইড্রেশনটা মেনটেন করতে হবে। আর যেটা এখানে ইয়েতে আছে, মক্কা থেকে মিনাতে 8 কিলোমিটার হাঁটতে হয়, মিনা টু আরাফাত 14.4 কিলোমিটার, মিনা টু মুজদালিফা 3 কিলোমিটার, মক্কা টু আরাফাত 22.4 কিলোমিটার। এই অনেক দূর হাঁটার জন্য ডিহাইড্রেশন হওয়ার জন্য, হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, যে জন্য ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। আর যদি কোনো কারণে হিট এক্সজশন বা স্ট্রোক হয়, তখন কি কি সিমটম হইতে পারে এটা মনে রাখতে হবে। সিমটমগুলোর মধ্যে হচ্ছে ফ্যাটিগ, তারপরে নজিয়া, ভমিটিং, মাসল ক্র্যাম্প, আর কনফিউশন। কোনো সোয়েটিং হবে না, কারণ বডি অলরেডি টু ডিহাইড্রেটেড। টেম্পারেচার মোর দেন 40 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, অথবা 104 এর উপরে হবে, 104 ডিগ্রি ফারেনহাইট। কনসেন্ট্রেশন করা যাবে না। এসব যদি অনেক সময় সিজারও হইতে পারে। এসব সিমটম গুলো যদি থাকে, ডিজিনেস থাকবে, হেভি, কি কি কারণে হইতে পারে, হেভি সোয়েটিং যদি হয়, আর যে এনাফ ড্রিঙ্কিং না হয়। সিমটম গুলোর মধ্যে ডিজিনেস, থার্স্ট, নজিয়া, উইকনেস, কনফিউশন,
বিকাম আনকনসিয়াস এসব জিনিস হলে ইমার্জেন্সি কল করা যায় 911। আর যেগুলো সিম্পল টিপস আছে সেগুলো হচ্ছে অ্যাভয়েড হট অ্যান্ড ক্রাউডেড এরিয়াস, অ্যাভয়েড ডিরেক্ট এক্সপোজার টু দ্য সান, আর একটু ব্রেক নিয়ে রেস্ট নেওয়া যখন এরকম ডিজিজ ফিল হয়, বেশি করে পানি খেয়ে নেওয়া, আর আমব্রেলা রাখা যেটা আগে মেনশন করা হয়েছে। আর সব কাপড়গুলো লাইট কালার কাপড় করা ভালো। কালো কাপড় কিন্তু হিট কনজিউম করে, এই জন্য কালো না পরাটা বেটার এই সামারের মধ্যে। আর যদি হিট স্ট্রোক হয়ে যায় তাহলে ওই পার্সনটার কাপড় চোপড় খুলে ঠান্ডা পানি দিতে হবে, বরফ দিয়ে টেম্পারেচারটা নামানোর চেষ্টা করতে হবে, পানি খাই অনেক বেশি পানি খাইতে দিতে হবে। তারপরে যদি সিমটমগুলো ইমপ্রুভ না হয় আর কুল জায়গায় নিয়ে যেতে হবে, এসি বা ফ্যান চালিয়ে দিতে হবে। তারপরে যদি সিমটম ইমপ্রুভ না হয় তাহলে হয়তো ইমার্জেন্সি কল করতে হবে 911। আচ্ছা, এরপরে আসতেছে প্রেগনেন্সি। যারা প্রেগনেন্ট তাদের না যাওয়াটাই বেটার বিকজ অফ দ্য ক্রাউড অ্যান্ড দ্য হিট। আর যদি কেউ যায় তাহলে রিস্ক গুলো মনে রাখতে হবে। আর্লি মিসক্যারেজ হতে পারে, ডায়াবেটিস থাকলে প্রি এক্লাম্পসিয়া হইতে পারে, ব্লাড প্রেশার হাই হইতে পারে, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ এগুলো যদি থাকে প্রেগনেন্সিতে, তবে না যাওয়াটাই বেটার, কারণ হাই রিস্ক হয়ে যাবে। আর মেনস্ট্রুয়াল পিরিয়ড নিয়ে যাদের কোয়েশ্চেন আছে আমাকে জিজ্ঞেস করতে পারেন। যেহেতু এত কষ্ট করে এত ইয়ে করে যাওয়ার, এটা পিরিয়ডটা বন্ধ রাখা উচিত। তো যাদের 1 সপ্তাহ আগে পিরিয়ড হয়েছে বা 1 মাস আগে হয়েছে তাদের ওই বার্থ কন্ট্রোল পিলগুলো কন্টিনিউ করতে হয়, অ্যাভয়েডিং দ্য 7-day ব্রেক থ্রু পিল। 7-day পিলটা না নিয়ে ইমিডিয়েটলি সেকেন্ড প্যাকেজটা শুরু করে দিলে তাহলে পিরিয়ডটা হয় না। আর যাদের ব্রেক থ্রু ব্লিডিং হয় বা এক্সেসিভ ব্লিডিং হয় তাদের জন্য প্রোজেস্টেরন পিলটা দেওয়া যায় 5 মিলিগ্রাম, নরথিস্টোন 5 মিলিগ্রাম 3 times a day। ওটা 3 দিন আগে শুরু করতে হবে, এক্সপেক্টেড ডেট অফ ব্লিডিং, অ্যান্ড দেন যতদিন থাকবে ততদিন কন্টিনিউ করতে হবে, তারপরে জ্বর আসার পরে স্টপ করা যায়। তবে বার্থ কন্ট্রোল পিল যাদের হাই ব্লাড প্রেশার আছে, হার্ট, লিভার, কিডনি প্রবলেম আছে তাদের না নেওয়াটা উচিত। মাইগ্রেন থাকলেও এটাতে মাইগ্রেনের সমস্যা হইতে পারে। ফ্যামিলি হিস্ট্রি অফ ব্লাড ক্লট থাকলে বা নিজের যদি কোনো সময় ব্লাড ক্লট হয়ে থাকে লাংসে বা পায়ে, তাহলে ওদের বার্থ কন্ট্রোল পিল না নেওয়াটাই বেটার। তারপরে হচ্ছে যারা স্মোক করে বা 6 মাস আগে চাইল্ড বার্থ হয়েছে বা 6 মাসের বাচ্চা আছে, হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার আছে, হিস্ট্রি অফ হাই কোলেস্ট্রল, লুপাস, স্ক্লোডার্মা, এদের আবার ব্লাড ক্লটের সম্ভাবনা, সেই জন্য এদেরকে বার্থ কন্ট্রোল পিল দেওয়া যায় না। তো বার্থ কন্ট্রোল পিলের 2-3টা অপশন আছে। কম্বাইন পিল যেটা সেটা ভালো, স্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বাইন পিল যেটা, সেটা হচ্ছে রেগুলার বার্থ কন্ট্রোল পিল 21 ডেজ খাওয়ার পরে ব্রেক থ্রু পিলটা বাদ দিয়ে সেকেন্ডটা আবার রেগুলার পিল থেকে শুরু করতে হয় আনটিল হজ এন্ড উমরা ইজ ডান। আর তারপরে হচ্ছে যাদের ব্লিডিং বন্ধ হচ্ছে না বা পিরিয়ড হওয়ার পরে ব্লিডিং বন্ধ হচ্ছে না তাদেরকে বেসিক্যালি যেটা নরথিস্টোন 5 মিলিগ্রাম করে ডেইলি 3 বার খেয়ে 3 দিন আগে শুরু করতে হবে যখন এক্সপেক্টেড ডেট অফ ব্লিডিং এর। আর ওটা হজ শেষ হওয়ার 3 দিন পরে বন্ধ করতে হবে। 3 দিন বন্ধ করার 3 দিন পরেই পিরিয়ড হবে। তো এইসব অপশনগুলো আছে, এগুলোর জন্য প্রেসক্রিপশন দরকার। ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন যাতে আপনি যাওয়ার আগে ভাগে এটা ম্যানেজ করতে পারেন। কারণ যদি যাওয়ার 2 দিন আগে আপনি বলেন যে আমি পিরিয়ড বন্ধ করতে চাই, ইটস নট পসিবল। ইট হ্যাজ টু বি পিরিয়ড বিফোর। তার আগে হজে যাওয়ার আগে যে পিরিয়ডটা হবে তখন থেকে আপনাকে পিলটা শুরু করতে হবে। অনেক সময় ডাক্তাররা 2 মাস আগে থেকে শুরু করতে বলে, তবে আমি রিকমেন্ড করি না, কারণ অতদিন ধরে পিল খেতে গেলে অনেক সময় নজিয়া, ভমিটিং, ব্লডিনেস, অনেক সময় সাইড এফেক্ট হয়। তবে অ্যাটলিস্ট একটা পিরিয়ড যদি আগে জানা যায় যেদিন পিরিয়ড হবে তার ডে থেকে বার্থ কন্ট্রোল পিল শুরু করলে তাহলে এবং কন্টিনিউ করলে পিরিয়ডটাকে স্টপ করে রাখা যায়। যাদের ব্রেক থ্রু ব্লিডিং হয় তাদেরও এরকম ওষুধ আছে যেটা শুরু করলে কন্টিনিউ করলে ব্রেক থ্রু ব্লিডিংটা বন্ধ করা যায়। ওটা একটা হেভি ডোজে খেতে হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমন ডিজিজ যেগুলো হয় ওখানে যাওয়ার পরে, যেহেতু ওখানে মিলিয়ন্স অফ পিপল ইন ওয়ান প্লেস, সবসময় আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, টনসিল প্রবলেম এগুলো সবসময় হয়, ব্রঙ্কাইটিস হয়। এটা মোস্ট কমন হচ্ছে এটা অ্যাভয়েড করতে হলে যাদের সবসময় ফ্লু হয় বা এরকম আপার রেসপিরেটরি ইনফেকশন হয় তারা মাস্ক যদি ব্যবহার করেন এটা কম হবে। তাওয়াফের সময় পরা যাবে না, মহিলারও না পুরুষও না, কিন্তু যে তাওয়াফ থেকে বের হওয়ার সাথে সাথে আপনারা মাস্ক ইউজ করলে রেসপিরেটরি ইনফেকশনটা কম হয়। আর ফ্লু ভ্যাকসিন যদি নিয়ে যান ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে, আর যদি হয়ও মাইল্ড হয়।
তারপরে সেকেন্ড ইম্পর্টেন্টটা হচ্ছে ওই ডায়রিয়া হয়, গ্যাস্ট্রাইটিস হয়। তো সেটা যে ফুড পয়জনিং হয় সেটার জন্য আপনাদের ওই খাওয়া দাওয়ারগুলো একটু খেতে হবে, ওপেন খাওয়ার জন্য না খাওয়া হয়। একটা খাবার 2-3 ঘন্টা আগে গরম করা হয়েছে, তারপরে গাড়িতে পড়েছিল বা রুমে পড়েছিল, সেগুলো অ্যাভয়েড করতে হবে। ফ্রেশ ফুড খেতে হবে, ফ্রুটস খেলে ভালো করে ধুয়ে খেতে হবে। তো আর এগুলোর জন্য প্রিকশনটা নেওয়া দরকার ফুড পয়জনিং বা ডায়রিয়ার জন্য। তারপরে স্কিন ইস্যু যেটা হয়, সানবার্ন, ইনফেকশন, ড্রাই আইস, অ্যালার্জিস, হিট এক্সজশন, ডিহাইড্রেশন, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তো আর যাদের ক্রনিক হেলথ কন্ডিশন আছে লাইক ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, সিওপিডি, এপিলেপসি, পা ফুলে যাওয়া, ইডিমা, তারপরে কিডনি প্রবলেম, ডায়ালাইসিসের পেশেন্ট, ইউরিনারি ইনফেকশন হয়, ব্লাডার প্রবলেম আছে, আর যারা অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক যাদের হয়, ক্লস্ট্রোফোবিয়া যারা, তাদের ডাক্তারের কাছে গিয়ে একটা নোট নেওয়া আছে। ততও বলবেন যে আপনাদের লাস্ট প্রোগ্রেস নোটটার একটা কপি দেন, তাহলে এটা আপনাদের সাথে থাকলে যদি কোনো কারণে কোনো অসুস্থ হন তাহলে আপনাদের হিস্ট্রিটা থাকলো আর মেডিসিন লিস্টটা থাকলো। তো যাদের এরকম ক্রনিক কন্ডিশন আছে আমি রিকমেন্ড করবো ডাক্তারের কাছে গিয়ে একটা নোট নিয়ে আসার জন্য, যেখানে আপনাদের কন্ডিশনগুলো লেখা থাকবে, প্লাস আপনি কি কি ওষুধ খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন সেটা লেখা থাকবে, এবং আপনার কিসে কিসে অ্যালার্জি আছে সেটা লেখা থাকবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোনো কারণে যদি আপনি কোনো সুস্থ হন দেন ইট উইল হেল্প বিগ টাইম, যে ওই 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 চিকিৎসকটা যাই আপনাকে চিকিৎসা দেবে, সে জানবে আপনার কি কি কন্ডিশন আছে, আপনি কি কি ওষুধ খাচ্ছেন, যেটা জানলে খুব আপনাকে চিকিৎসা দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। তারপরে ধরেন যাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের কন্ডিশন আছে, তা আপনারা রেগুলার যেসব ওষুধগুলো খান সেগুলো নিয়ে যাবেন। যতদিন থাকবেন ততদিনের থেকে 2-1 দিন বেশি। আর যাদের হার্টের প্রবলেম আছে, চেস্ট পেইন হয় বা অ্যানজাইনা হয়, তারা ওই যে নাইট্রোগ্লিসারিন, অ্যাসপিরিন এগুলো সাথে রাখবেন। আর যাদের ব্লাড প্রেশার আছে আপনার সল্টি ফুড খাবেন না। আর যাদের এরকম ব্লাড ক্লটের সম্ভাবনা থাকতে পারে, যাদের একটু ওভারওয়েট বা ব্লাড কন্ট্রোল পিল খাচ্ছেন, তারা অ্যাসপিরিন অথবা ব্লাড থিনার নিয়ে যাবেন। একটা পোর্টেবল ব্লাড প্রেশার কাপ নিয়ে গেলেও ভালো হয় যাদের ব্লাড প্রেশার আছে বা হার্টের প্রবলেম আছে। তাহলে কোনো সময় যদি ডিজি ফিল করেন, মাথা ব্যথা করে, তাহলে ব্লাড প্রেশারটা চেক করে দেখতে পারবেন এবং এক্সট্রা ওষুধ খেতে পারবেন। ব্লাড প্রেশার ওষুধটা অনেক সময় যখন ব্লাড প্রেশার আপনি ডেইলি হয়তো 3টা খান, এখন মাঝখানে যদি আপনার ব্লাড প্রেশারটা হঠাৎ করে হাই হয়, আপনি আরেকটা ওষুধ খেতে পারেন। তবে এটা আপনি যাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞেস করে যাবেন যে আমি ইমার্জেন্সির জন্য যদি ব্লাড প্রেশার হাই হয় তখন কি খাবো। এটা আপনার বিগ টাইম হেল্প হবে। তাহলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকলে তাহলে আপনার সমস্যাটা কম হবে। আর যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস ওষুধটা নিয়ে যাবেন, গ্লুকোজ মনিটরটা নিয়ে যাবেন। আর ডায়েটটা খেয়াল করতে হবে, সুগারি ডায়েট না খাওয়াটাই বেটার। আর সুগারি ডায়েটটা ডায়াবেটিস না সবার জন্যই কম খাওয়া ভালো, কারণ সুইট খেলে সুগার যখন বেড়ে যায় তখন কিন্তু বাথরুমে দৌড়াতে হয় আর ব্লটিনেস হয়, পেট একটু ফাঁপা লাগে। তো এইসব কারণে মিষ্টি জাতীয় জিনিস কম খাওয়াই ভালো। ডায়াবেটিসের রোগীরা ডায়াবেটিসের ওষুধ নিয়ে যাবেন। আর ব্লাড সুগার চেক করবেন যখনই মনে হচ্ছে আপনি ডিজি ফিল করতেছেন বা ফ্যাটিক লাগতেছে, ব্লাডিং অফ ভিশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, শেকি ফিল করতেছেন, লাইট হেডেড ফিল করতেছেন বা রেস্টলেস লাগতেছে, তখনই বুঝবেন আইদার সুগার হাই অথবা লো হয়েছে। তো সেজন্য ব্লাড সুগারটা মেপে তখনই আপনি ওষুধটা খেতে পারেন। যারা ইনসুলিন নেন, ইনসুলিনটা সবসময় হ্যান্ডি রাখতে হবে। আপনাদের যে স্ট্রিং ব্যাগ থাকবে ওটাতে ইনসুলিনটা রাখবেন। দরকার হলে ব্লাড সুগার মনিটরটাও রাখা দরকার, সবসময় সাথে রাখার জন্য। আর যাদের অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস আছে তারা যদি আপনাদের ইনহেলারটা নিয়ে যাবেন আর অ্যান্টিহিস্টামিন নিয়ে যাবেন লাইক ক্লারিটিন, জিট্যাক, বেনাড্রিল আর সিঙ্গুলার নিতে পারেন। আর যাদের একটা কোর্স অফ স্টেরয়েড এটা নেওয়াটা খুবই দরকার, কারণ ইটস লাইফ সেভিং। যদি আপনাদের অ্যাজমা থাকে, শ্বাসকষ্টের প্রবলেম থাকে, ডাক্তারকে গিয়ে বলবেন আমাকে একটা শর্ট কোর্স স্টেরয়েডের প্রেসক্রিপশন দেন, যেটা আমি সফরে যাচ্ছি, আমার এটা দরকার। যদি সফরে আপনি কোনো কারণে শ্বাসকষ্ট হয়, অ্যাজমা অ্যাটাক হয়, ব্রঙ্কাইটিস হয়, তাহলে আপনি ওই স্টেরয়েড প্যাকেটটা যেভাবে লেখা থাকে ম্যাকডোল ডোজ প্যাক সেভাবে নিতে থাকবেন। এটা হচ্ছে লাইফ সেভিং একটা মেডিসিন, এটা সাথে থাকা খুবই দরকার। তাহলে আপনার ব্রিদিং প্রবলেমটা সাথে সাথে ইমপ্রুভ করবে এবং আপনি পার্টিসিপেট করতে পারবেন উমরা হজে। আর যাদের অক্সিজেন লাগে তারা একটা পোর্টেবল অক্সিজেন নিয়ে যেতে হবে, পালস অক্সিমিটার নিয়ে যাওয়া বেটার। আর হচ্ছে এইসব অ্যাজমা পেশেন্টের, ব্রঙ্কাইটিস যাদের সিওপিডি আছে তাদেরকে সবসময় মাস্ক পরাটা খুবই দরকার, ইভেন ডিউরিং দ্য তাওয়াফ, যদিও পেনাল্টি পে করতে হবে। আর যাদের এপিলেপসি সিজার আছে তাদেরকে সিজারের মেডিকেশন নিয়ে যাওয়া দরকার। আর সাথে যে পার্টনার থাকবে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আমার সিজার আছে, আমার যদি কোনো কারণে এরকম হয় তাহলে আমাকে ওষুধগুলো দিতে হবে। অনেক সময়
বা টাইপের জিব্বার নিচে হলো ডায়াজিপাম বা এই টাইপের ওষুধ দিলে সিজারটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। আর যাদের সিজার আছে তাদের যে এক্সেসিভ স্ট্রেনিং স্ট্রেস না নেওয়া বেটার। আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না হয় সেটা খেয়াল করতে হবে। গেট রেড বা কোনো ইলেকট্রোলাইট ওয়ালা ড্রিঙ্কস খেতে হবে। আর যাদের পায়ে ফুলার সম্ভাবনা আছে, অবশ্য এটা লং জার্নি, পায়ে ফুলা একটু কমনলি সবার হয়, যেটা হচ্ছে নরমাল, এটার জন্য চিন্তা করার কিছু নাই। কিন্তু এক্সেসিভ ফুলা যাদের আগে থেকে আছে বা ব্লাড ক্লটের সম্ভাবনা আছে, তাদেরকে ওই কম্প্রেশন স্টক নিতে পারেন। আর ওয়াটার পিলটা খেতে পারেন যাতে এক্সেসিভ পানিটা বের হয়ে যায়। সল্ট ইনটেকটা কমাইতে হবে। আর পেন রিলিফ মেডিসিন যদি পায়ে পায়ে ক্র্যাম্প হয়, ব্যথা করে ফুলার জন্য, তখন পেন রিলিফ ওষুধটা খেতে হবে। আর যাদের ডায়ালাইসিস বা কিডনি প্রবলেম আছে তাদেরকে গ্রুপ লিডারকে জানাতে হবে আগেই ডায়ালাইসিস ব্যবস্থাটা আগে করতে হবে। পোর্টেবল মেশিন আছে, আজকে পোর্টেবল মেশিন নিয়ে নেওয়া যায়। আর যাদের আসলে কিডনি প্রবলেম আছে তারা ওই যে মোট্রিন, আইবুপ্রোফেন এগুলো খাওয়া যায় না। আর বেশি পানিও খাওয়া যায় না। আর সল্টটা অ্যাভয়েড করতে হয়। আর ব্লাডার ইস্যু যাদের আছে, মানে ঘন ঘন পেশাব যাদের হয়, তারা অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। জিটেক, বেনাড্রিল, ক্লারিটিন এগুলো খেলে একটু ইউরিনারি রিটেনশন হয়, যাতে ঘন ঘন বাথরুমে যেতে না হয়। আর পুরুষদের যাদের প্রবলেম আছে প্রস্টেটে, তাদের প্রস্টেটের ওষুধটা নিয়ে যেতে হবে, যাতে ইউরিনারি রিটেনশন হয়ে কষ্ট না পায় বা ঘন ঘন পেশাব না হয়। তারা ইউরোলজিস্টে একটা ভিজিট করে এটা ব্লাডারের ওষুধটা নিয়ে যেতে হবে, যাতে ইউরিনারি রিটেনশন বা ইনকন্টিনেন্সের সমস্যা না হয়। আর ক্র্যানবেরি ফিলস জুস এগুলো খেলে ইউটিআই একটু কম হয়। আর যারা স্মোক করেন তাদের জন্য ওই নিকোটিন প্যাচ বা অন্যান্য পিল যেগুলো আছে ওগুলো নিয়ে যাওয়া উচিত, কারণ যাতে ওখানে স্মোকিং করাটা অনেক জায়গায় প্রহিবিটেড। যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগেন, অ্যাংজাইটির ওষুধ নিতে হবে, ডিপ্রেশন ওষুধ নিতে হবে। যাদের প্যানিক অ্যাটাক হয়, ক্লস্ট্রোফোবিক, প্লেনে উঠলে মাথা ঘুরে, এদের অ্যাংজাইটির ওষুধটা 10-15 মিনিট বা হাফ অ্যান আওয়ার আগে খেলে আপনার এই সিমটমগুলো অ্যাভয়েড করতে পারবেন। অনেকের নজিয়া হয়, ভমিটিং হয়, মোশন সিকনেস আছে গাড়িতে আর প্লেনে, তারা আগে যদি 30 মিনিটস আগে একটা ওষুধ খেয়ে নেন, তাহলে আপনাদের এই মোশন সিকনেসটা অ্যাভয়েড করতে পারবেন। সেম থিং অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকটাও কষ্ট পড়বে, ওগুলো অ্যাংজাইটির ওষুধ খেয়ে কন্ট্রোলে করতে হবে, যাতে ওখানে গিয়ে প্যানিক অ্যাটাক না হয়। আর যাদের অ্যাংজাইটি আছে বা ঘুম হয় না, তাদের জন্য ম্যাগনেসিয়াম, মেলাটোনিন এগুলা প্রেসক্রিপশন ছাড়া দ্বারা এগুলো খেলে আপনাদের ঘুমের প্রবলেমটা কমবে। আর মাসেল ক্র্যাম্পটাও কমবে, ম্যাগনেসিয়াম আপনার মাসেল ক্র্যাম্পটাও কমায়। আর যেসব হ্যান্ডি জিনিসগুলো নেওয়া দরকার, যেমন ভ্যাসলিন আমরা আলোচনা করেছি আগে, যেটা অ্যাপ্লাই করতে হবে, আনসেন্টেড সোপ, ওয়াইপস, আনসেন্টেড টিস্যু, স্টার্ট ওয়াকিং নাও, কন্ডিশনিং, ফিজিক্যালি প্রিপেয়ারনেস এগুলো করা দরকার। এখন থেকে লাইট লাইট ডায়েট খাওয়া উচিত, অ্যাভয়েড ফাস্ট ফুড, হেভি ফুড। তারপরে পায়ের যত্নের জন্য ওয়াটারপ্রুফ কমফোর্টেবল স্যান্ডেল পরা উচিত। আর যেসব জিনিসগুলো নিতে হবে সাথে, যেমন অ্যান্টিহিস্টামিন নিয়ে যাওয়া ভালো। আর ফর দ্য প্রিভেনশন অফ এভরিথিং, লাইক রেগুলার হ্যান্ডটা ওয়াশ করা ভালো। আর ফ্রিকুয়েন্টলি কাপড় চেঞ্জ করা দরকার। হোটেলে একটা সেট পরলেন, বাইরে হারেম শরীফে একটা পরলেন, তাতে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা কম। আর অ্যালকোহল স্যানিটাইজার ইউজ করতে পারেন। যারা আই গ্লাস ইউজ করেন, এক্সট্রা পেয়ার অফ গ্লাসেস নিতে পারেন, কোনো কারণে একটা হারিয়ে গেলে একটা থাকলো। আর ক্রনিক হেলথ কন্ডিশন যাদের আছে তাদের ক্ষেত্রে আগে একটু ডিসকাস করেছি, যখনই হাসি বা কাশি দিবেন মাস্ক পরে থাকা ভালো, বা টিস্যু বা কিছু স্নিজিংটা ব্যবহার করা উচিত। আর ফুড পয়জনিং এর জন্য যেটা আগে আলোচনা করেছি, ভালো করে হাত ওয়াশ করে খানা খেতে হবে। তারপর যেসব খাবারগুলো অনেক কন্টামিনেট হওয়ার সম্ভাবনা বেশি, মাছি বসছে বা খোলা ছিল, এগুলো অ্যাভয়েড করতে হবে। তারপরে ক্যান ফুড গুলো বেশি না খাওয়াটাই বেটার। তারপরে হচ্ছে যেসব ফুডগুলো আউট অফ দ্য ফ্রিজ ছিল ফর লং টাইম, এগুলো না খাওয়া উচিত। ফ্রুটস, ভেজিটেবল গুলো ভালো করে ওয়াশ করে খাওয়ার দরকার। আর কুকড ফুড, যেটা আমাদের স্পেশালি মিটটা গরম গরম খাওয়া ভালো। মিট এন্ড ফিশ কোনো প্রোটিন, কিন্তু ঠান্ডা খেলেই সাথে সাথে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইমার্জেন্সি মেডিসিন যেটা নিতে হবে সেটার মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। সেটার জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে যাওয়া বেটার, যেটা ফ্লু হলে বা গলা ব্যথা, সর্দি, কাশি। তো অ্যান্টিবায়োটিকের মধ্যে অগমেন্টিনটা ভালো, অ্যামোক্সিসিলিন উইথ ক্লোবুলিনিক অ্যাসিড।
প্লেন অ্যামক্সিক্লিন না নিয়ে সেটা নেওয়া বেটার। তো আপনাদের ডাক্তারদেরকে বলুন একটা মানে লং 10 days এর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে পার পার্সন, অগমেন্টিন, আর একটা জি-প্যাক নিয়ে যাওয়া বেটার। আর ডায়রিয়া যাদের হবে তাদের জন্য সিপ্রো, ফ্লাজিল এগুলো নিয়ে দেওয়া দরকার। আর যাদের অ্যালার্জি সমস্যা তারা ওই যে নেজাল স্প্রে নিতে হবে। ডায়রিয়ার জন্য ইমোডিয়াম নেওয়া দরকার। যাদের খুব জ্বরের জন্য টাইলেনল, মর্টিন নিতে হবে। আর গায়ে ব্যথা, পায়ে ব্যথা, ব্যাক পেইন এসবগুলোর জন্য মর্টিন খাওয়া বেটার। সেই জন্য এইসব ইমার্জেন্সি গুলো নেওয়া দরকার। আর ফ্রিকুয়েন্ট ইনফেকশন গুলো প্রিভেন্ট করার জন্য ভাইটামিন সি, জিঙ্ক এগুলো খেলে খুব ভালো হয়। আর যাদের ঠান্ডা যখন লাগবে স্টাফিনস হবে সেটার জন্য সুডাফেটটা নেওয়া দরকার। এটা ওভার দ্য কাউন্টার, কিন্তু ফার্মেসি এটা পিছনে রাখে। সুডাফেট নিলে এটা মেইনলি স্টাফিনসের জন্য, যাদের ডিকনজেশন হয়ে যায়। আর পেটে যদি গ্যাস হয় তখন পেপটোবিসমলটা ইউজ করতে পারেন। কিছু রোলিডস ট্যাবলেট নিতে পারেন, যেটা হ্যান্ডি ব্যাগে করে নেওয়া যাবে। অ্যালার্জি মেডিসিন যেমন ক্লারিটিন, ক্লারিটিন ডি, জিটেক ডি এগুলো নিতে পারেন। বেনাডিল নিতে পারেন। মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইটামিন সিটা নিয়ে গেলে প্রতিদিন যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে যদি ভাইটামিন সি খাওয়া হয় তাহলে এই যে আপার রেসপিরেটরি ইনফেকশন গুলো হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। জিঙ্কটাও অনেক হেল্প করে ইনফেকশন থেকে বাঁচার জন্য, এবং ইউটিআই পর্যন্ত। আর ব্যাকট্রিম নিতে পারেন যাদের ইউটিআই হওয়ার সম্ভাবনা আছে। ডক্সিসাইক্লিন নিতে পারেন, সিপ্রোফ্লাজিল, অগমেন্টিন, জি-প্যাক এগুলো তো বললাম। ম্যাড্রল ডোজ প্যাক যেটা স্টেরয়েডের কথা আগে বলেছি, ডেক্সামেথাসোন, প্রেডনিসোন এগুলো নিতে পারেন যাদের জয়েন্টে ব্যথা থাকে, আর্থ্রাইটিস আছে অথবা অ্যাজমা আছে, তাদের জন্য ম্যাড্রল ডোজ প্যাক, ডেক্সামেথাসোন এগুলো কিন্তু আর্থ্রাইটিসের জন্য হেল্প করবে। যখন পায়ে অনেক ব্যথা করবে তখনও যদি আপনি ওই স্টেরয়েড গুলো শুরু করেন আপনার ইমিডিয়েটলি রিলিফ হবে, যাদের আর্থ্রাইটিসের প্রবলেম বেশি, জয়েন্টের প্রবলেম বেশি। আর যাদের বমি ভাব লাগে তারা জোফরান নিয়ে যাবেন। আর অ্যালার্জির জন্য বা স্কিন ইনসেক্ট বাইটের জন্য হাইড্রোকর্টিসন 2% ক্রিম নিয়ে যাওয়া দরকার। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যান্ডেড রাখবেন সাথে, যাতে কেটে গেলে বা ব্যথা পেলে আঙ্গুলে কোনো হলে ব্যান্ডেড লাগাইতে পারেন। আর একটা ট্রিপল অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট অথবা নিউজপোরিন অয়েন্টমেন্ট সাথে রাখা বেটার, যাতে কেটে গেলে বা কোনো ইনফেকশন হলে যাতে ইউজ করতে পারেন। তো নিশ্চয়ই গাইডের কাছে ইমার্জেন্সি ইনফরমেশন বা ইমার্জেন্সি নাম্বারগুলো থাকবে, কোথায় কল করতে হবে ইমার্জেন্সি হলে। আর যাদের হার্টের প্রবলেম আছে বা হাই ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক হাঁটাহাঁটি করতে হবে, অনেক এক্সজশন হবে, স্ট্রেস হবে। এর ফলে যদি আপনাদের কোনো সময় চেস্ট পেইন হয়, শর্টনেস অফ ব্রেথ হয়, ডিজি ফিল করেন, আনব্যালেন্স ফিল করেন, এক্সেসিভ সোয়েটিনেস হয়, স্ট্রোক লাইক সিমটম লাইক যদি একটু মনে হচ্ছে যে আপনার মুখ বাঁকা হয়ে যাচ্ছে বা একটা হাত পা একটু অবশ লাগতেছে, উইকনেস ফিল করতেছেন, স্পেশালি লাইক ওয়ান সাইড, নট দ্য হোল বডি, তখন বুঝতে হবে যে সামথিং ইজ রং। তখনই 911 কল করতে হবে। কারণ চেস্ট পেইনটা যদি রেডিয়েট করে, অনেক সময় গ্যাসের পেইনটা বোঝা যায়, ওটা চেস্টের মাঝখানে হয়। আর হার্টের যে চেস্ট পেইনটা ওটা মোস্টলি হয় লেফট সাইডে যেখানে হার্টটা আছে। আর হার্ট থেকে যে চেস্ট পেইনটা হয় এটা খুব ইম্পর্টেন্ট। খেয়াল রাখবেন, এটা লেফট আর্মের দিকে যায়, নেকের দিকে যায়, জর দিকে যায়। তখন বুঝতে হবে যে এটা যদি এই চেস্ট পেইনের সাথে আপনি যদি শর্টনেসও ফিল করেন, যে চেস্ট টাইটনেস হয়, যে একটু ব্রিদিং নিতেও কষ্ট হচ্ছে, তখনই মনে করবেন এটা হার্ট থেকে হচ্ছে। তখনই 911 কল করতে হবে। আর আপনাদের সাথে যদি নাইট্রোগ্লিসারিন বা অ্যাসপিরিন থাকে সাথে সাথে একটা খেয়ে নেবেন। নাইট্রোগ্লিসারিন স্প্রে থাকে, অনেক সময় স্প্রেটা জিব্বার উপরে করলে হয়, জিব্বার নিচে। আর নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটও জিব্বার নিচে দিতে হয়। আর শর্টনেস অফ ব্রেথের জন্য যে ইনহেলার থাকে, ইনহেলারটা ইউজ করতে পারেন। তবে একটা অ্যাসপিরিন সাথে সাথে খেয়ে নেওয়াটা খুবই দরকার যাদের এরকম চেস্ট পেইন হয়। আর ইম্পর্টেন্ট হচ্ছে সাথে যে থাকবে, যখনই চেস্ট পেইন হবে সাথে পার্সনকে ইনফর্ম করবেন যে আমার এরকম চেস্ট পেইন হচ্ছে বা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে। কারণ আপনি নিজে এটা হৃদয়ঙ্গম করতে করতে হয়তো আপনি হয়তো আনকনসিয়াস হয়ে যেতে পারেন, বা আপনার এত ডিজিনেস হবে, পড়ে যেতে পারেন। সেই জন্য যখনই একটু সিমটম শুরু হবে নেক্সট পার্সনকে ইনফর্ম করবেন যে আই এম নট ফিলিং ওয়েল, আমার খারাপ লাগছে, বুকে ব্যথা হচ্ছে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এটা সাথে সাথে জানানো উচিত। ইমার্জেন্সি নাম্বারগুলো দেওয়া আছে। 911 হচ্ছে জেনারেল ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্সকে 997, পুলিশকে 999, ফায়ার ডিপার্টমেন্ট 998, আর হজ এন্ড উমরা হটলাইন 937। আর সাথে তো আমি মেনশনই করলাম ভাইটামিন ডি, ভাইটামিন সি, মাল্টিভিটামিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কফ মেডিসিন, অ্যান্টিবায়োটিক, টাইলেনল, মর্টিন এগুলো নেবেন। ভাইটামিন বি12 নিতে পারেন। তো
সবগুলো হ্যান্ডি রাখতে হবে, সুটকেসের ভিতরে ঢুকাই দিলে হবে না। আপনি একটা স্পেশালি ছোট্ট একটা প্যাকেট করবেন যেটাতে থাকবে আপনার ফার্স্ট এইড বক্স, ওটার ভিতরে সব ওষুধগুলো রাখবেন যাতে চট করে খুঁজে পাওয়া যায়। ফাইনাল অ্যাডভাইস হচ্ছে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি আমাদেরকে রেডি হতে হবে, স্টে হাইড্রেটেড, রেস্ট নিতে হবে যখনই দরকার, যখনই একটু টায়ার্ড লাগবে রেস্ট নেবেন, এনাফ রেস্ট থাকা উচিত। হাইজিনটা মেনটেন করতে হবে এখন থেকে যাতে আমরা যাওয়ার আগে সিক না হই। May Allah grant all pilgrims safe journey and accept our Hajj. Amen. Thank Amen. you. Thank you. Do you have any questions, anybody? You can write it down in the chat. I didn't see any question. So probably, মোটামুটি বোধহয় সবার আইডিয়া হয়ে গেছে। জি। তিনটে লেকচারের পরে আলহামদুলিল্লাহ মনে হয় একটা question আছে আন্টি, জি বলছে, are we allowed to wear mask during Hajj? না, but না, but it is medical condition হলে এটা হচ্ছে যে মুফতি থাকে তাদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে যদি, কিন্তু শুধু টুপি তাওয়াবের পরা সময় পরা যাবে না, তাওয়াবের সময় তো ফেসটা তো খোলা রাখতে হয়, তাওয়াবের সময় Right. পরা যাবে না, এরম বাকি সময় তো অবস্থায়- পরা যাবে। right, তাওয়াফের সময় এরম So অবস্থায় if you পরা যাবে। mind, I want to jump on that question as well too. Yeah, Arun bhai, you can do that. Then you can translate it, inshallah. So there are two matters when it comes to this, wearing the mask during Hajj. When you're in Ihram, it's a little bit different than when you're not in Ihram. When you're not in Ihram, wear the mask by all means, whether it's preventative or preventing stoppage of any thing that you may have caught. But during Ihram, you cannot wear it for preventative, but you can wear it for, let's say you caught something and you don't want to spread it to others. It's a little bit different. This is where there's some leniency. And Mahfouz Bhai or Dr. Shimsad, if you would like to translate that, you are more than welcome to do so. Yeah. So এরম অবস্থায় মাস্ক পরা যাবে না, বাট ওই ডক্টর শামসাদ উনিও বলছেন, অরুণ ভাই বললেন যে যদি রিয়েলি অন্যকে স্প্রেড হয় তখন বিশেষ অবস্থায় পরা যাবে মাস্ক। তবে এটা মাস্ক, টুপি আর মহিলাদের নিকাব এগুলো পরা যাবে না। আমি এর সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, আমার ওন এক্সপিরিয়েন্স থেকে যেটা ফিল করেছি সেটা হচ্ছে মোস্টলি কিন্তু ইনফেকশন হয় নামাজের সময়, সেজদা দেওয়ার সময়, কারণ আপনার নাক আর মুখ ওইখানে লেগে যাচ্ছে। তো আপনার যদি ইনফেকশন প্রিভেন্ট করতে চান, ওই নামাজের সময় আপনাকে মাস্ক পরাটা খুব জরুরি, অন্য সময় চেয়েও। আর যদি আপনার আশেপাশে কেউ শিখ থাকে, হাসি কাশি দিচ্ছে, তখন নিশ্চয়ই মাস্ক পরবেন, তখন আপনি ডেফিনেটলি জানবেন যে আপনি ভাইরাসটা পাচ্ছেন, ব্যাকটেরিয়াটা পাচ্ছেন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। That's a good suggestion, মাশাআল্লাহ। আর তো কোনো কোশ্চেন দেখি না, so we can close it, Harun bhai then. Yeah, sure. We can close it off. Jazakallah khair, Dr. Shamshad, for enlightening the Hujjaj and how they can take measures and prepare medically. And we cannot thank you enough. And inshallah, we do have multiple doctors across that are going as Hujjaj. If they would like to volunteer, please, you can go and you can approach them, inshallah, to get any advice that you may need. Yeah, thank you everyone. Thank you. Yes. Thank you Jazakallah everybody. khair. Jazakallah khair. Allah Hafiz. Assalamu alaikum. Allah Hafiz. Jazakallah khair, everyone, for joining in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Harun bhai, you are closing the recording, right?